নমস্কার প্রিয় টিফিন বক্সের শ্রোতারা, আমি অর্পিতা, টিফিন বক্সের একজন সদস্য। আপনাদের জানাই যে কিছুদিন আগে আমরা একটা উদ্যোগ নিই, কিছু নতুন অতিথি শিল্পীদের সঙ্গে নিয়ে একযোগে ভালো ভালো কাজ আপনাদের কাছে পৌঁছে দিতে। সেই উদ্যোগে বহু মানুষের সাড়া আমরা পেয়েছি। তাই এই পর্ব থেকে আপনারা আমাদের সাথে সেই সব অতিথি শিল্পীদেরও শুনবেন। আজকের পর্বের সূত্রধর হিসেবে থাকছেন তেমনই একজন অতিথি শিল্পী, ধৃতি রায়চৌধুরী। টিফিন বক্সের পরিবেশনায় আপনারা শুনেছেন ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত থেকে নেওয়া ধারাবাহিক পর্ব। এতক্ষণ আপনারা শুনেছেন স্কুলের মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন মারামারি ও সেখানে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তের প্রথম সাক্ষাৎ। তারপর ক্রমে ক্রমে ইন্দ্রনাথের ডাকাবুকো স্বভাবের সঙ্গে পরিচয় এবং ছিনাত বহুরূপীর ব্যাঘ্র পর্বে ইন্দ্রনাথের সক্রিয় উপস্থিতি এবং ওই ভয়ের পরিস্থিতি থেকে সকলকে উদ্ধার করা। যারা প্রথম পর্ব শুনতে পাননি তাদের জন্য এই পর্বের আই বাটনে এবং ডেসক্রিপশনে থাকছে প্রথম পর্বের লিংক, ইচ্ছে করলেই ক্লিক করে শুনতে পারেন। আজ শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব, নৈশ অভিযান। ইন্দ্র আমায় বলল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? হ্যাঁ। তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? ইন্দ্র হেসে বলল, রাত্রির কোথায় রে, এ তো সন্ধ্যা। আর আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে। যাবি? আমি সভয়ে বললাম, এত অন্ধকারে ডিঙিতে চড়বে? সে আবার হাসলো, বলল, ভয় কি রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই বলে সে আমার একটা হাত ধরল, বলল, আমি একলা এত স্রোতে ওজন বাইতে পারি না, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি কোনো কথা না বলে তার হাত ধরে নিঃশব্দে রাস্তার উপরে উপস্থিত হলাম। প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হলো না। আমি সত্যি এই রাত্রে নৌকায় যাচ্ছি। কারণ যে আহ্বানে স্তব্ধ নিবিড় নিশীথে এই বাড়ির সমস্ত কঠিন শাসনপাশ তুচ্ছ করে একাকী বেরিয়ে এসেছি, সে যে কত বড় আকর্ষণ তখন বিচার করার আমার সাধ্যই ছিল না। একটু পরেই গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে উপস্থিত হলাম এবং ইন্দ্রকে অনুসরণ করে স্বপ্নাবিষ্টের মতো তা অতিক্রম করে গঙ্গার তীরে এসে দাঁড়ালাম। খাড়া কাঁকরের পাড়, মাথার উপর একটা বহু প্রাচীন অশ্বত্থ বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়িয়ে আছে এবং তার প্রায় 30 হাত নিচে সূচিভেদ্য আধারে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খেয়ে আবর্তনাকারে উদ্দাম হয়ে ছুটছে। উপর থেকে মনে হচ্ছিল সেই সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলার মতো ইন্দ্রের তরিখানি যেন নিরন্তর আছাড় খেয়ে মরছে। আমি নিতান্ত ভীরু ছিলাম না, কিন্তু ইন্দ্র যখন উপর থেকে নিচে একগাছি দড়ি দেখিয়ে বলল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেবে যা, সাবধানে নাবিস, পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তখন যথার্থই আমার বুক কেঁপে উঠল। অসম্ভব, আমার তো দড়ি অবলম্বন আছে, কিন্তু তুমি? ইন্দ্র বলল, তুই নেবে গেলেই আমি দড়ি খুলে নিয়ে নামবো। ভয় নেই, আমার নেবে যাবার
অনেক ঘাসের শিকড় ঝুলে আছে, নেবে যাবে। আর কথা না বলে আমি দড়িতে ভর দিয়ে অনেক যত্নে এবং অনেক দুঃখে নিচে নৌকায় বসলাম। সে যে কি অবলম্বন করে নামতে লাগলো তা আজও আমি জানি না। ভয়ে বুকের ভিতরটা এমনি ঢিপ ঢিপ করতে লাগলো যে সেদিকে তাকাতেই পারলাম না। এইয়া, মিনিট 2-3 পর হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে মুখ ঘুরিয়ে দেখি ইন্দ্র 2 হাত দিয়ে নৌকা সজোরে ঠেলে দিয়ে লাফিয়ে নৌকায় বসল। ক্ষুদ্র তরী তীব্র একটা পাক খেয়ে নক্ষত্র বেগে ভেসে চলল। কয়েক মুহূর্তেই ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ একাকার হয়ে গেল। শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তার উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরুণী এবং কিশোর বয়স্ক 2টি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ, বায়ুলেশহীন নিষ্কম্প নিস্তব্ধ নিঃসঙ্গ নিশিথিনী, সে যেন এক বিরাট কালী মূর্তি। নিবিড় কালো চুলে দুলো ও ভুলো আচ্ছন্ন হয়ে গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করে করাল দংস্ট্রা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা থেকে কি অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হচ্ছে। পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের লক্ষ্য স্থির করে ইন্দ্র হাল ধরে নিঃশব্দে বসে আছে। এই বয়সে যে সে কত বড় পাখামাঝি তখন তা বুঝতে পারি। হঠাৎ সে বলল, হিরে শ্রীকান্ত, ভয় করে? আমি বললাম, কই না। ইন্দ্র খুশি হয়ে বলল, এই তো চাই, সাঁতার জানলে আবার ভয় কিসের? কিন্তু এই গাঢ় অন্ধকার রাতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তা ভেবে পেলাম না। বহুক্ষণ এইভাবে চলার পরে কি যেন একটা আবার শোনা গেল, অস্ফুট এবং ক্ষীণ। কিন্তু নৌকা যত অগ্রসর হতে লাগলো ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হতে লাগলো, যেন বহু দূরাগত কাদের ক্রুদ্ধ আহ্বান। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞেস করলাম, ইন্দ্র, ও ও কিসের আওয়াজ শোনা যায়? সে নৌকার মুখটা একটু সোজা করে দিয়ে বলল, জলের স্রোতে ওপারের বালির পাড় ভাঙার শব্দ। জিজ্ঞেস করলাম, কত বড় পাড়, কেমন স্রোত? সে ভয়ানক স্রোত। ও তাই তো, কাল জল হয়ে গেছে। আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পার ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব কুড়িয়ে যাব। তুই দাঁত টানতে পারিস? পারি। তবে টান। আমি টানতে শুরু করলাম। ইন্দ্র বলল, ওই যে কালো মতো বাঁদিকে দেখা যাচ্ছে, ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে। সবাই বললাম, তবে ওর ভিতর দিয়ে নাইবা গেলে? ইন্দ্র বোধ করে একটু হেসে বলল, আর তো পথ নেই, এর মধ্যে দিয়ে যেতেই হবে। বড় চড়ার বাঁ দিকের রেত ঠেলে জাহাজ যেতে পারে না, আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই, বলেই আমি দাঁড় তুলে ফেললাম। চোখের পলকে নৌকা পাক খেয়ে পিছিয়ে গেল। ইন্দ্র বিরক্ত হয়ে ফিসফিস করে তর্জন করে উঠল, তবে এলি কেন? চল তোকে বাড়ি রেখে আসি। কাপুরুষ! তখন 14 বার করে 15 পড়েছে। আমাকে কাপুরুষ? ঝপাত করে দাঁড় জলে ফেলে প্রাণপণে টান দিলাম। ইন্দ্র খুশি হয়ে বলল,
এই তো চাই, কিন্তু আসতে ভাই, বেটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না। আর টের পেলেই বাকি, ধরা কি মুখের কথা। দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই, বেটাদের চারখানা ডিঙি আছে বলে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জন্য, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যত দূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো। এই অন্ধকারে আর দেখবার জোর নেই। তারপর মজা করে সতুয়ার চড়াই উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস। কি করবে বেটারা? চড়াটার নাম শুনেছিলাম, সতুয়ার চড়া তো ঘোরনালার মুখে, সে তো অনেক দূর। ইন্দ্র তাচ্ছিল্য করে বলল, কোথায় অনেক দূর? 6-7 কোষও হবে না বোধ হয়। হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পোড়ানো বড় বড় গুণী কত ভেসে যাবে দেখতে পাবি। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখিয়ে দিল, তাতে প্রতিবাদের আর কিছু ছিল না। এই দিক চিহ্নহীন অন্ধকারে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে 7 ক্রোশ ভেসে গিয়ে ভোরের জন্য প্রতীক্ষা করে থাকা। বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করে আমার বীর হৃদয় সংকুচিত হয়ে বিন্দুবৎ হয়ে গেছিল। বললাম, কিন্তু আমাদের ডিঙি কি হবে? ইন্দ্র বলল, সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম। তারপর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম। বললাম, নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নয়। ক্রমশ ডিঙি খাঁড়ির সম্মুখীন হলো। জেলেদের নৌকাগুলি সারি দিয়ে খাঁড়ির মুখে বাঁধা আছে, মিটমিট করে আলো জ্বলছে। জেলেদের নৌকাগুলো তখন অনেকটা কালো কালো ঝোপের মতো দেখাচ্ছে। আরও খানিকটা অগ্রসর হয়ে গন্তব্যস্থানে পৌঁছানো গেল। ধীবর প্রভুরা খালে সিংহদ্বার আগলে আছে। এই স্থানটায় পাহারা রাখেনি। একে মায়াজাল বলে। খালে যখন জল থাকে না, তখন এধার থেকে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করে পুঁতে দিয়ে বাইরের দিকে জাল টাঙিয়ে রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভেসে এলে এই কাঠিতে বাধা পেয়ে লাফিয়ে ওদিকে পড়তে চায় এবং দড়ির জালে আবদ্ধ হয়ে থাকে। 10, 15, 20 সেরের রুই কাতলা গোটা 5-6 ইন্দ্র চোখের নিমেষে নৌকায় তুলে ফেলল। সেই বিরাটাকায় মৎস্যদের উচ্চ তাড়নায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর হবার উপক্রম। এত মাছ কি হবে ভাই? কাজ আছে, আর না, পালাই চল। বলেই সে জাল ছেড়ে দিল। আর দাঁড় টানার প্রয়োজন নেই। আমি চুপ করে বসে রইলাম। তখন তেমনি গোপনে আবার সেই পথেই ফিরে যেতে হবে। অনুকূল স্রোতের মিনিট 2-3 খরবেগে আসার পর হঠাৎ এক স্থানে একটা দমক মেরে যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটি পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে প্রবেশ করল। এই আকস্মিক গতি পরিবর্তনে আমি প্রশ্ন করলাম, কি হলো? ইন্দ্র আর একটা ঠেলা দিয়ে নৌকাখানা আরো খানিকটা ভেতরে পাঠিয়ে দিয়ে বলল, শালারা টের পেয়েছে, 4খানা ডিঙি খুলে দিয়েই এদিকে আসছে, ওই দেখ। তাই তো বটে। প্রবল জলতাড়নায় ছপাছপ শব্দ করে 4খানা নৌকা
আমাদের গিলে ফেলবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটে আসছে। ওদিকে জাল দিয়ে বন্ধ, এদিকে এরা। পালাবার এতটুকু স্থান নেই। এই ভুট্টা ক্ষেতের মধ্যে যে আত্মগোপন করা চলবে তাও সম্ভব বলে মনে হলো না। কি হবে ভাই? আমার কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেল। এই অন্ধকার, এই ফাঁদের মধ্যে খুন করে এই ক্ষেতের মধ্যে পুঁতে ফেললে লাশও কেউ খুঁজে পাবে না। সে কাঁপা গলায় বলল, ভয় নেই। কিন্তু সে থামল না। প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভিতরে লুকাবার চেষ্টা করতে লাগল। সমস্ত চড়াটা জলে জলময়, তার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ। ভিতরে এই দুটি চোর। কোথাও জল 1 বুক, কোথাও 1 কোমর, কোথাও বা হাঁটুর উপর। উপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল। পিছনে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসতে লাগলো। কিছু একটা সন্দেহ করে তারা তখনও খুঁজে চলেছে। সহসা দেখি নৌকায় আমি একাকী বসে আছি। সবাই ডাকলাম, ইন্দ্র। হাত 5-6 দূরে বনের মধ্য থেকে সাড়া আসলো, আমি নিচে। নিচে কেন? ডিঙি টেনে বের করতে হবে, আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বের করবে? ও গঙ্গায়, খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়বো। পশ্চাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পিটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকে সভয়ে জিজ্ঞেস করলাম, ও কি ভাই? সে উত্তর দিল, চাষিরা মাচার উপর বসে বুনো শুয়োর তাড়াচ্ছে। বুনো শুয়োর? কোথায় সে? ইন্দ্র নৌকা টানতে টানতে তাচ্ছিল্য করে বলল, আমি কি দেখতে পাচ্ছি যে বলবো? ভাবলাম কার মুখ দেখে যে আজ প্রভাত হয়েছিল। সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়েছিলাম, আর এ জঙ্গলে যে বুনো শুয়োরের হাতে পড়ব তার বিচিত্র কি। তাও আমি তো নৌকায় বসে, কিন্তু ইন্দ্রনাথ এক মুখ কাদা ও জলের মধ্যে, এই বনের ভিতরে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হয়ে ছপাত করে শব্দ হচ্ছে। একটা প্রায় আমার হাতের কাছে। ধাড়ি শুয়ার না হলেও বাচ্চা টাচ্চা নয় তো? ইন্দ্র অত্যন্ত সহজভাবে বলল, ও কিছু না, সাপ জড়িয়ে আছে, তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে। হয়ে নৌকার মাঝখানে জড়সড় হয়ে বসলাম। অস্ফুটে বললাম, কি সাপ ভাই? ইন্দ্র বলল, সব রকম আছে, ঢোড়া বোড়া গোখরো করেত, জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। কোথাও ডাঙা নেই দেখছিস নেই? কিন্তু কামড়ায় না, ওরা নিজেরাই ভয় মরছে। 2-3টে তো আমার গা ঘেঁষে পালালো, এক একটা মস্ত বড়। সেগুলো বোড়া টোড়া হবে বোধ হয়। আর কামড়ালেই বা কি করবো? মরতে তো একদিন হবেই ভাই। আমি নির্বাক নিস্পন্দ কাঠের মতো আড়ষ্ট হয়ে
এক স্থানে একভাবে বসে রইলাম। নিঃশ্বাস ফেলতেও যেন ভয় করতে লাগলো। ছপাত করে একটা যদি নৌকার উপরেই পড়ে। কিন্তু সে যাই হোক, ওই লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ? কেউ কার সঙ্গে বনের মধ্যে ঘুরছি? যদি মানুষই হয়, তবে ভয় বলে যে কোনো বস্তু বিশ্ব সংসারে আছে সে কথা কেউ জানেও না। বুকখানা কি পাথর দিয়ে তৈরি? সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফোরিত হয় না? তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পালিয়ে গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকী নির্বিঘ্নে বাঁচানোর জন্য শত্রুর মধ্যে প্রবেশ করেছিল, সে দয়া মায়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল? আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করে জেনে বুঝে নিঃশব্দে অকুণ্ঠিত চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামল, একবার একটা মুখের অনুরোধও করল না, শ্রীকান্ত তুই একবার নেমে যা। সে তো জোর করে আমাকে নামিয়ে দিয়ে নৌকা টানাতে পারত। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই স্বার্থত্যাগ এই বয়সে কটা লোক করেছে? ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলেছিল, মরতে তো একদিন হবেই ভাই। এমন সত্য কথা কটা মানুষ বলতে পারে? সেই আমাকে এই বিপদের মধ্যে টেনে এনেছে, এটা সত্য। কিন্তু সে যাই হোক, তার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষ হয়ে ভুলে যাই কেমন করে? সে হৃদয় কি দিয়ে গড়া ছিল? তারপরে এতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়ে আজ এই বার্ধক্যে উপনীত হয়েছি। কত দেশ, কত প্রান্তর, কত নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল ঘুরেছি। কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়েছে, কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনো দেখতে পাইনি। কিন্তু সে আর নেই। অকস্মাৎ একদিন যেন বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। আজ মনে পড়লে এই দুটো শুষ্ক চোখ জলে ভেসে যায়। কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করে উপরের দিকে ফেনার মতো উঠে আসে। সৃষ্টিকর্তা, এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করে পাঠিয়েছিলে এবং কেনই বা এমন ব্যর্থ করে প্রত্যাহার করলে? যাক সে কথা। ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হচ্ছে উপলব্ধি করলাম। অতএব আর প্রশ্ন না করেই বুঝলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ, যাকে অতিক্রম করে স্টিমারও যেতে পারে না। জলের বেগ বর্ধিত হচ্ছে এবং ধূসর ফেনপুঞ্জ বিস্তৃত বালুকারাশির ভ্রমোৎপাদন করছে। ইন্দ্র নৌকায় উঠল এবং বোটে হাত রেখে সম্মুখবর্তী উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হয়ে বসল। বলল, যাক, আর ভয় নেই, বড় গাঙে এসে পড়েছি। মনে মনে বললাম, ভয় না থাকলেই ভালো, কিন্তু কিসে যে তোমার ভয় আছে সেটাও তো বুঝলাম না। পরক্ষণেই সমস্ত নৌকাটা আপাদমস্তক একবার যেন শিহরে উঠল এবং চোখের পলক না ফেলতেই দেখলাম তা বড় গাঙের স্রোত ধরে উল্কা বেগে ছুটে চলেছে। তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করেছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। দেখলাম বনঝাউ এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রেখে নৌকা আমাদের সোজা চলতে লাগলো।
এতক্ষণ শুনছিলেন ইন্দ্রনাথ ও শ্রীকান্ত দ্বিতীয় পর্ব। শ্রীকান্তের চরিত্রে স্বদেশ মান্না, ইন্দ্রনাথের ভূমিকায় অর্ধেন্দু মজুমদার, আবহ, সম্পাদনা ও সমগ্র নির্মাণে অর্ধেন্দু মজুমদার ও সোমরাজ সাহা। গল্পের সূত্রধর ছিলাম আমি, ধৃতি রায়চৌধুরী। পরিচালনা ও পরিবেশনায় টিম টিফিন বক্স। কেমন লাগলো আপনার? মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানান আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খুব শিগগিরই আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন টিফিন বক্স।